আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরো আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, জামায়াতের সাথে এনসিপির আসন ভাগাভাগির যে আলোচনা চলছে সেটি কি এনসিপিকে প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে? চাইলে জোট করতে না পারাটার মানে হচ্ছে যে এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি। কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার, বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার। পাশাপাশি যদি জামাতের দিকে যায় এনসিপি, সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার। কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে। কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে, সব দল বলতে বড় দুটো দলই তো আছে এই মুহূর্তে, জামাত আর বিএনপি, দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয়, তার সাথে জোটভুক্ত না করে, তাহলে বার্তাটা কি দেয়? বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ অ্যাবসোলুটলি জুলাই বিরোধী, এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই। এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয়, অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী, সেক্ষেত্রে কি ধারণা নিতে পারি আমি? যে তাইলে ওই দলগুলো কি জুলাই চেতনাকে ধারণ করছে না কিংবা সমর্থন করছে না? কিন্তু আমি যদি একটু যুক্ত করি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, গত 10 ডিসেম্বর 125 আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি না। ঠিক আছে, সেটা তো নাহিদ বলবেই, কারণ আপনি যদি জোটে তারে না নেন, এতে বার্তাটা দেয় কি সেটা আমি বলছি। মাসুদ কামাল ভাই যেমন বললেন 2-3টা সিট পাবে, সেই গ্যারান্টি বা কোত্থেকে? আপনি যদি সিটের গ্যারান্টি আনেন, 2-3টাও হতে পারে, 50টাও হইতে পারে, কথার কথা বলছি, কোনোটাই তো আনসার্টেন। কেন বলছি? আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে, তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন? তারা তো জুলাই আন্দোলনের নায়ক। আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে। তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটাকে সরানো হইলো, সেই সরকারের শত্রু হইল এনসিপি। তা আওয়ামী লীগের হটালো যে শক্তিটা, সেই শক্তিটা তো অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু হওয়ার কথা। তাই সুতরাং সে কেন আওতা তাদের সাথে জোটে যায়, তাকে নিবে না কেন? তাকে তো সাদর আমন্ত্রণে নেওয়ার কথা। তো আদর্শের এক ধরনের পার্থক্য তো রয়েছে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমি যদি আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন এনসিপি ও জামায়াতের জোটের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হয় এটা না। এই প্রশ্ন আসলেই দেখবেন, আপনি যদি গত 15 বছরে 16 বছরে আপনার রাফলি 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে, এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না, কিন্তু ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই, তারা কিন্তু এই 15 বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে। শুধু আওয়ামী লীগকে দেখার পর কি হয়েছে? তাদের অ্যাক্টিভিটিস দেখছে, আমি দামি নির্বাচনকে কিভাবে ক্ষমতায় ছিল, গায়ের জোরে কিভাবে ছিল দেখছে। সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে। তারপরে তার অভ্যুত্থানের পর 5ই আগস্ট থেকে আজকে 16 মাস পর্যন্ত ওই তরুণ যে 4 কোটি ভোটার, তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি। তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে ওই 4 কোটি ভোটার কি ধারণা নিবে? অর্থাৎ ওই 4 কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে। সুতরাং এই 4 কোটি ভোটার যদি দেখে যে কোনোভাবে কোনো দল ওই পতিত যে স্বৈরাচার সরকার, তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু এই ভোটগুলা হারানোর সম্ভাবনা আছে। 1, 2, আপনি নিশ্চিত করে বলতে পারি 55 থেকে 65-70 বছর বয়সের যে ভোটারগুলো, তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হয়েছে ওই জুলাইতে। এই যে 65 বছর বয়সের যে ভোটার, হয় তাদের সন্তান নয় তাদের নাতি। এবং এই 65 বছর বয়সের ভোটারগুলা যে দলেই থাকুক না কেন, তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওই দিকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি সুতরাং সেই দলকেও তার ভোটটা দিবে না। কারণ পুত্র শোক, নাতির শোক, আপনি অনেক কিছুর ঊর্ধ্বে। সে কারণে আমি বলছি। নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি, তাহলে যদি ভোট হয়, এবারে যে পরিসংখ্যান আমি আপনাকে যদি বলি, 5ই আগস্টের পর থেকে যা দেখে আসতেছে এই তরুণ 4 কোটি ভোটার, প্লাস ওই যে যারা মারা গেছে বা হচ্ছে তাদের যারা গার্জিয়ান, দাদা বা বাবা, তারা যেটা দেখে আসছে, এইটা যদি বিবেচনায় নেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বোঝায় তা যদি হয়, আপনি কোনো দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না। কিন্তু এবার তো বলা হচ্ছে যে তরুণদের ভোট কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলবে, যেহেতু মোট ভোটারের 1/3 তরুণদের ভোট। সেটাই তো আমি বলছি, এই তরুণরা
একটি অংশ বলা হয়ে থাকে যে প্রচলিত রাজনীতি নিয়ে তাদের এক ধরনের হতাশা কাজ করে। এনসিপি রাজনীতি শুরু করার পর থেকে কিন্তু একটি বয়ান তৈরি করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই অবস্থানকে তারা ধরে রাখতে পেরেছে। আমি সেই আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি নিশ্চয়ই অবগত আছেন আজ গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এই বিষয়টিকে বলছে যে কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কৌশলের নেপথ্যে কি নির্বাচনে জয় তো দেয় না? ডেফিনেটলি আপনি যদি ওইভাবে প্রথম আসেন যে আপনি নির্বাচনের আগে এমন একটা দল থেকে দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে, যেই দলে মানে তার প্রার্থীর কোনো অন্ত নাই, 300 সিটে তারা এক এক সিটে 4-5 করে যোগ্য প্রার্থী আছে, সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল 10-12টা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে, মানে আমার বক্তব্য হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা কী ধরনের জোট? এখানে কিন্তু দুইটা স্টেজ চলতেছে। একটা হইলো তার দলকে বাদ দিয়ে এসে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা, অর্থাৎ এনশিওর হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে। তো এমপি হতে হলে উনি শুধু এমপি হওয়ার জন্যই আসতেছেন, কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন? ওনার রাজনৈতিক কোনো আইডিওলজি নাই, উনি পার্লামেন্টের মেম্বার হতে চান। পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না, কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত। বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে, এমন কেউ নাই তাদেরকে চেনে না। তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয়, একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যিনি টিভি মাধ্যমে আসেন না, এরকম এমপিকে অন্তত 300 এমপির মধ্যে দেখবেন 200 এমপিকেই মানুষ চেনে না। মানে আপনি যদি পরিচিতির জন্য যান, কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে, তারপর আপনি যাচ্ছেন কেন? সিম্পল, অন্য কিছু, অন্য কোনো সুবিধা, অন্য কোনো লাভ। তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন। মেরিটটা কি? আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার 1 আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই। আর আপনার লাভ কি? মেরিট, আপনি একজন এমপি হবেন। ডিমেরিটস কোনটা? দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন। আর যে দল তাকে নিয়ে গেল সেই দলের সাথেই বা তার আইডিওলজি কিভাবে মিলল। 3 নম্বর আসেন, অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকাই দিতেছেন, একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি কইরা এটা বিকাই দিতেছেন, তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায়? আদর্শচ্যুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয়, সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজাকি। শেষ করে দিই, 3 সেকেন্ডে শেষ করেন। আর তাদেরকে গোটা দেশ চেনে, তারপরে তারা যাচ্ছে। দ্বিতীয় কথা আসেন, আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা, আপনি জোটের থেকে অন্য কাউকে নির্বাচন দেন, আপনার দলে যোগ হয় নাই, দলে যুক্ত হয় নাই, এরকম ব্যক্তিদেরকে যাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন, তারা পাশ করবেন আমি 100% নিশ্চিত। যদি তারা পাশ করেন এর পরেও, তাইলে ধরে নিতে হবে নির্বাচন সঠিক হবে না। সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতরে এনে দিচ্ছেন কিন্তু আপনার বড় দলের প্রতীক দিচ্ছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেকে ফেল করবে। তারপরে যদি আলোচনায় আসবো, চ্যালেঞ্জগুলো কি দেখেন সেটাও আমি আপনার কাছ থেকে জানবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজাকি। জনাব মাসুদ কামাল, চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুং এর একটি উক্তি কিন্তু রাজনীতিতে বেশ জনপ্রিয়, সেটি হচ্ছে শত ফুল ফুটতে দাও। নির্বাচনের আগে এই কথাটি আমরা বহুবার শুনি, কিন্তু বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যেমনটি দেখছি যে দুটি দল কিন্তু বিলুপ্ত করে তাদের নেতারা ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়েছে এবং মনোনয়নও নিয়েছে, এবং অনেক রাজনৈতিক নেতা কিন্তু বিএনপিতে যোগ দিচ্ছে। এই যে নির্বাচনের আগে নিজেদের দল বিলুপ্ত করে কিংবা নিজেদের দীর্ঘদিনের দল ছেড়ে বিএনপিতে আসা বা অন্যান্য দলে যুক্ত হওয়া, এই বিষয়টিকে কিভাবে দেখেন? গণতন্ত্রের প্রভাব কি? গণতন্ত্রে এর ভালো কোনো প্রভাব নাই। কারণ একটা জিনিস হলো কি, দল বিলুপ্ত হতেই পারে, সেটা যদি আদর্শিক কারণে হয় তাহলে কোনো সমস্যা নেই। দলের তো একটা আদর্শ আছে, একটা গঠনতন্ত্র আছে, জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে না? এবং জনগণের কাছে কমিটমেন্ট আছে বলে একটা দল চলে কীভাবে? দলের ইনকাম কী? এই গণ অধিকার পরিষদ, যেটা রাশেদ খান যেটা সাধারণ সম্পাদক ছিলেন, এই দলের ইনকাম কী ভাই? সে কি ব্যবসা করতো? তার দল কি কোনো বাণিজ্য করতো? কীভাবে ইনকাম করতো সে? তার ইনকাম কী? সে তো ফুল টাইম পলিটিক্স করতো। তার ইনকাম কী ছিল? তারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে চলতো। ওদের কিন্তু একটা সুনামও আছে, বদনামও আছে, কিন্তু ওদের নামের আগে একটা অ্যাডজেক্টিভ অনেকে ইউজ করতো, সেগুলো বিকাশ নুরু, বিকাশ রাশেদ, এগুলো বলতো। তার মানে তারা বিকাশে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিত। আমি এটাকে অন্যায় মনে করি না। দল চলাতে হলে জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া যেতেই পারে, যেটাকে ক্রাউড ফান্ডিং বলি আমরা। ক্রাউড ফান্ডিং ওকে, কিন্তু যারা তাকে চাঁদা দিত তারা কি এই শর্তে দিত যে একসময় তুমি দল বিলুপ্ত করে দিয়া অথবা দলের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়া তুমি বিএনপিতে যাবা? এই জন্য দিছে? ওই যাদের কাছে তারা চাঁদা নিচ্ছে, বিকাশা নিকার যেভাবে নিক, তাদের কাছে ওনারা কী জবাব দেবে? আপনি আমার এই কথাটা বোঝান। কোনো জবাব আছে? কোনো জবাব তো নাই। তারা জাস্ট বিট্রেয়ার।
তারা বিট্রে করছে, কার সঙ্গে বিট্রে করছে? যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদের সঙ্গে বিট্রে করছে, তারা নিজের দলের সঙ্গে বিট্রে করছে, নিজের দলের নেতাকর্মীর কাছে বিট্রে করছে, তার দলের যারা সমর্থক তাদের সঙ্গে তারা বিট্রে করছে। হ্যাঁ, নুরুল সাহেব এখন এটা ব্যাখ্যা দিচ্ছেন কেন? উনি তো একই পথে পথিক, উনি তো কেন করবেন দুদিন পরে? উনি তো একই পথে পথিক করে ভাই। তো এখন এই জন্য ব্যাখ্যা দিচ্ছেন যারা ওই দল থেকে 2জন লোক নমিনেশন পেয়েছে, বিএনপির কাছ থেকে 2জন লোক, বিএনপি তাদেরকে আসন ছাড় দিয়েছে, একজন নুরুল সাহেব, একজন উনি। এখন ওই 2জন লোক একে অন্যের পিঠ চুলকায় দিচ্ছেন, একে অন্যকে সমর্থন করছেন, যে না ও যা করছে ঠিকই করছে, আবার উনি বলবেন হ্যাঁ উনি যা করছেন ঠিকই করছেন, এগুলি বলবে। বাদবাকি যারা আছে সব দুধভাত, বাদবাকি যারা আছে এদের যে মানে মানে মাথার মধ্যে পাড়া দিয়া তারা উপরে দিকে উঠতেছে, এটা কি ওরা বুঝবে না? কিন্তু বড় দল থেকে মনোনয়ন পাওয়াই কি আসলে শেষ কথা কিনা জনাব মাসুদ আরে কামাল? মনোনয়ন পাওয়া কারণ কি? নির্বাচনে ওটা তো যদি গেছিল বিএনপির মার্কার জন্য বিদ্রোহী ভাই। প্রার্থীরা সেখানে চ্যালেঞ্জ তৈরি করবে কিনা, জয় উঠে আসবে কিনা, সেই প্রশ্নগুলো তো থেকেই শুনুন, যাচ্ছে। আমি তো মনে সেই করতে আলোচনায় চাই। ফিরবো জনাব মাসুদ কামাল। আচ্ছা, ঠিক আবারও আছে। বিরতি নিতে হচ্ছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, অনেকেই দল ছাড়লেন, দল বিলুপ্ত করলেন এবং বড় দল থেকে মনোনয়ন নিলেন, কিন্তু মনোনয়ন কি জয় নিশ্চিত করতে পারবে? না, নিষেধ করতে পারে না। তারা তো দলে এমনি বহিরাগত, তারা তো ওখানে বহিরাগত হিসেবে আসছেন। ওখানে দলের যে যারা নেতা কর্মী আছেন, মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের সবার সহযোগিতা পাবেন ওনারা, আমার তো মনে হয় না। কেউ সহযোগিতা করবে, কেউ আবার কেউ অসহযোগিতা করবে, আবার কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে, এরকম অনেক কিছু ঘটে বাংলাদেশের রাজনীতিতে, এরকমভাবে ঘটে। কারণ প্রত্যেকটা লোকের একটা অঞ্চল আছে, একটা আঞ্চলিক একটা ব্যাপার আছে, কিন্তু তারা কখনোই চায় না যে আমার অঞ্চলে এতদিন ধরে আমি যেটা গুছিয়ে আনছি সেটা বাইরে থেকে একজন কেউ এসে নিয়ে, এটা তারা কিন্তু সাধারণত চায় না। কাজেই এটা তো সহজ হবে না। তারপরেও কিছু ভোট তারা নর্মালি যা পাইতো, তাদের নিজস্ব মার্কা দিয়ে যা পাইতো, তার চেয়ে বেশি ভোট পাবে। কিন্তু সবচেয়ে ট্র্যাজেডি কি জানেন? ট্র্যাজেডি হচ্ছে, বাবা তুমি এমপি হবা, তো তোমার এলাকায় তোমার একটা ভিত্তি থাকবে না, এলাকার মানুষের সঙ্গে তোমার তো একটা বেস থাকতে হবে। মানে এই যে এলিয়েনের মতো তুমি হঠাৎ করে যাবা, যাই নিয়ে আশা করবা আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছে অতএব আমরা সবাই আমাকে ভোট দাও, এটা কি তারেক রহমানও চায়? আমার তো তা মনে হয় না। মানে একটা লোক এমপি হবে, সেই এলাকার লোকের সঙ্গে তার একটা যোগাযোগ থাকবে না, সেই এলাকায় তার একটা ভিত্তি থাকবে, এটা তো হতে পারে না। এটা হওয়া উচিত ছিল কি, যে একটা লোক গাছে উঠতেছে, সে গাছে উঠতে পারে, আপনি তাকে একটু ধাক্কা দিলেন, সে উঠে পড়লো, এরকম হলে এটা ভালো হতো। কিন্তু এটা তো তা না, এটা গাছে জীবনে উঠেও নাই, গাছের নিচে চুপচাপ বসে বসে কান্নাকাটি করতেছে, তারা আপনি ঠেলে কোন পর্যন্ত উঠাবেন না ভাই? পারবেন না। কাজে এরা যদি সেরকম একটা হতো যে না এর আগে অনেক নির্বাচন করছে, অমুক করছে তমুক করছে, এদের বিশাল সুনাম আছে, অনেক পজিটিভ ইমেজ আছে, সেক্ষেত্রে একটু হেল্প করলে হয়ে যায়, সেটাই মানতাম। এখন তাদের এমপি হতে হবে কারণ এটা আমি বুঝি না। কিন্তু ধরা যাক আপনি কথা ধরেন হাইপোথেটিক্যালি, এই যে রাশেদ খান, উনি বিএনপিতে জয়েন করছেন, জয়েন করে ওখানে গেছেন ঝিনাইদহ এমপি হওয়ার জন্য। যদি আমি শুনেছি ওনাকে যে আসনের মনোনয়ন দেওয়া হয়েছে ওটা তার এলাকা না, সে তার পাশের এলাকার ভোটার। ধরলাম সেও তার ওখানে তার যোগাযোগ ছিল, গেছে হয়েছে। যদি বাই চান্স ইলেকশনে ফেল মারে, খালি তো এখানে বিএনপি বিদ্রোহী না, এখানে তো জামাতের প্রার্থীও আছে, যদি উনি বাই চান্স ফেল মারে তখন তো অবস্থাটা কি দাঁড়াবো? তখন সে না পারবো নিজের ঘরে ফিরতে, আর যদি নিজের ঘরে ফিরেও সেই সেরকম বুক উঁচু করে ফিরতে পারবে না তো। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। সেই প্রশ্নটি অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে নিয়ে আসতে চাই। বিএনপি যাদের দলে ফেরালো, তারা যদি নির্বাচনে জয় তুলে আনতে না পারে, তার আসলে যদি বলি যে অ্যাডভান্টেজ কোন দল নিতে পারে? ধন্যবাদ আপনাকে। এক নম্বর হলো জোটভুক্ত যে দলটা, মানে অন্য একটা দলকে আমার জোটের ভিতরে নিয়ে, কিন্তু আমি বড় দল, আমার প্রতীকটা তাকে দিচ্ছি না, যেহেতু এবার ইলেকশন কমিশন সেটা এই আইনে নাই। কিন্তু অন্য দলের লোকটাকে জোটভুক্ত করে বলে দিচ্ছি আমার লোকগুলা কি ওকে ভোট দিও। এইটা কোন ধরনের গণতন্ত্র এটা আমি জানি না। কেননা আমি অন্য দলের একটা লোকের এনে আমার লোকের ভোট দিতে বলার মানে হচ্ছে আমার ভোটারের সাথে প্রতারণা করা, আমার লোকাল ভোটারের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আমার দলের যে যোগ্য নেতা তার সাথেও বিট্রে করা। এটা কোন ধরনের রাজনীতি এটা আমি ঠিক বুঝি না, এক নম্বর। দুই নম্বর হলো দল বিলুপ্ত করে যখন চলে আসে, এইভাবে যদি নানানজন চলে আসে দল ছেড়ে তাহলে আমরা কি বহুদলীয় গণতন্ত্র থেকে দ্বিদলীয়তে যাচ্ছে কিনা? দ্বিদলীয় বলতে এই মুহূর্তে যে দুইটা আছে, অথবা পিছনের যে আরেকটা দল আছে, দ্বিদলীয়তে যাচ্ছে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন আমার। তিন নম্বর হলো আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে আমি জোটভুক্ত যাকে নমিনেশন দিব কিন্তু আমার দলের প্রতীকটা দিব না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সে 100% ফেল করবে। কিন্তু তারপরেও যদি কোনো কারণে এইরকম দলের ভিতরে এনে আমার দলের প্রতীক দেই নাই, কিন্তু অন্য তার নিজের দলের প্রতীকে যদি এরকম 8-10টা প্রার্থী পাশ করে আসে, তাহলে ধরে নেওয়া হবে ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। কেননা তার মানে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ছাড়া ওদেরকে পাস করানো সম্ভব না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। আয়োজনের একেবারেই শেষ প্রান্তে আমরা দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন।